ক্ষমতার শীর্ষে বসে ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে স্ত্রীর নামে কোটি টাকার গিফট লোন নেন ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম। যেই ঋণের বড় অংশ এখন খেলাপি। অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নামে বিতরণ করা হয়েছিল এমন অসংখ্য কথিত গিফট লোন। সেই সুবিধাভোগীদের তালিকায় উঠে এসেছে খুরশিদ আলমের পরিবারের নামও। বিস্তারিত জানাচ্ছেন আব্দুজ্জাহের আনাস। ধানমন্ডি ৩ নম্বর সড়কের এই বাড়ি অ্যাগ্রোক্রপস নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয়, কিন্তু এই প্রতিষ্ঠানের নামই কখনো শুনেননি বাসিন্দারা। দীর্ঘ সময় অস্তিত্ব খুঁজে পায়নি টিম ৭১ও। অথচ এই বাড়ির ঠিকানা ব্যবহার করে ২০১৬ সালে ১.৫ কোটি টাকার ঋণ নেওয়া হয় ওই প্রতিষ্ঠানের নামে। অফিস ছিল, এখন এখানে আর অফিস নেই। এটা স্থায়ী বেবি ডায়াপারের অফিস ছিল। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা থেকে নেয়া ওই ঋণের পরিমাণ এখন ৩.৫ কোটি টাকার উপরে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এর মধ্যে ২,৭৯,০০,০০০ টাকাই মন্দমানের খেলাপি, আর বাকি অর্থও মেয়াদ উত্তীর্ণ। আশ্চর্যের তথ্য হলো, খেলাপি এই প্রতিষ্ঠানের মালিকানায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের স্ত্রী আফরুজা আক্তার। জানিয়ে এরই মধ্যে কথা বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। একটি প্রতিষ্ঠান ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে। সেই প্রতিষ্ঠানে ওনার ওয়াইফও ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত। ওনার নাম কিন্তু প্রতিষ্ঠানে নেই, ওনার ব্যক্তিগত নামে কোনো ঋণ নেই। প্রতিষ্ঠানের নামে ঋণ আছে, যে প্রতিষ্ঠানে তার ওয়াইফও একজন পার্টনার বা পরিচালক ঘনিষ্ঠ সম্মত খেলাপি অবস্থায় আছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে রয়েছেন আলিয়া খানম চৌধুরী, যিনি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জামাল মোল্লার স্ত্রী। অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থার সাবেক ২ শীর্ষ কর্মকর্তার স্ত্রীরা বেনামে ঋণ বের করে নেন ক্ষমতা খাটিয়ে। কাস্টমাররা গিয়ে টাকা তুলে নেয়, ওটাই তো সবচেয়ে অবভিয়াস প্রমাণ যে এটা কনফিডেন্সে কিভাবে এফেক্ট করতেছে। প্রাইভেট সেক্টরের মধ্যে তো সবচেয়ে বড় দুর্দশাগ্রস্ত ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, যেটা কিন্তু ঘুরে দাঁড়ানোর পথে হয়। শুধু যে ইসলামিক ব্যাংকের মধ্যে প্রভাবটা সীমিত থেকে যাবে তা না, এগুলো তো কিছু ছোঁয়াচে টাইপ অফ প্রভাব থাকে, বিশেষ করে যেহেতু এগুলো বড় প্রতিষ্ঠান। আরও ভয়ঙ্কর তথ্য হলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলমের হাতে থাকা অবস্থায় গিফট লোন দেওয়া হয় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের। তারই অংশ হিসাবে খুরশিদ আলম এই ঋণ নেন স্ত্রীর নামে। এ বিষয়ে জানতে খুরশিদ আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন। পরে তার হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেও তিনি কোনো সাড়া দেননি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। প্রতিষ্ঠানটির সোশ্যাল মিডিয়া পেজে ওয়েব অ্যাড্রেস দেয়া থাকলেও তা অকার্যকর, আর একমাত্র পোস্ট দেওয়া হয় ২০১৪ সালের ১৩ এপ্রিল। আব্দুজ্জাহের আনাস, ৭১, ঢাকা। তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা হাসান, আজকে টানা তৃতীয় দিনের মতো এই বিক্ষোভ কর্মসূচি চলছে, তো আপনি তো রয়েছেন এই মুহূর্তে সেখানে, কি বলছেন গ্রাহকরা, তাদের দাবি দাওয়া কি, সব মিলিয়ে জানাবেন। তৃতীয় দিনের মতো আসলে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আছে, সেই ব্যানারে কিন্তু আজকেও বিক্ষোভ হয়েছে, যেটি কিন্তু সকাল 11টায় শুরু হয়েছিল ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার প্রধান যে শাখা আছে তার সামনে, এবং বিক্ষোভ মিছিল নিয়ে তারা আজকে এই প্রেস ক্লাবের সামনে এসে কিন্তু বিক্ষোভটি তারা শেষ করেছে। তারা গতানুগতিক যে দাবিগুলো শুরু থেকে করে আসছিল, যে নতুন যে খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই নিয়োগ তারা বাতিলের দাবি জানিয়েছে। একই সাথে তারা বলছেন যে এর আগের সময়ে যে চেয়ারম্যানকে ঘোষণা করা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেই চেয়ারম্যানকে পুনরায় বহালের তারা দাবি জানিয়ে দিয়ে ছাড়া 7 দফা দাবি জানিয়েছেন। তার মধ্যে প্রথমত তারা যে দাবি তুলেছেন যে খুরশিদ আলমকে নিয়োগ বাতিলের দাবি। একই সাথে তারা একটি পর্যালোচনা পর্ষদ নতুনভাবে গঠনের দাবি জানিয়েছেন, যেখানে বাংলাদেশের অর্থনীতিবিদদের তারা যুক্তের কথা বলেছেন। একই সাথে তারা যে নতুন সরকার
সরকার আসার পর যেটি অধ্যাদেশ জারির মাধ্যমে যে লুটেরা গোষ্ঠীর যে ফিরিয়ে আসার, ব্যাংক মালিকদের যে ফিরিয়ে আসার যে এটা রয়েছে সেটিও তারা বাতিলের দাবি জানিয়েছেন। কিছু মিলে যে নতুন যে আন্দোলন, তারা কিন্তু আজকে এখানে এসে বিক্ষোভ কর্মসূচিটা শেষ করেছেন এবং তারা আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়ার ঘোষণাও কিন্তু তারা দিয়েছেন। এখন পর্যন্ত যতদিন না পর্যন্ত নতুন যে চেয়ারম্যান খুরশিদ আলম তাদেরকে নিয়োগ বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমরা গ্রাহকদের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন তাদের অনেক কষ্টের আমানত কিন্তু তারা এখানে রেখেছেন। সেই কষ্টের আমানত যেন কোনো লুটেরা গোষ্ঠীর হাতে যেন এই কষ্টের আমানতটা যেন নষ্ট না হয়, যার কারণে তারা এই চেয়ারম্যান, নতুন যে চেয়ারম্যান তার কিন্তু নিয়োগ বাতিল দিয়েছেন। তারা যেটা বলছিলেন যে এর আগেও আমরা দেখেছি যে নতুন যে চেয়ারম্যান খুরশিদ আলমকে যে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কিন্তু বিতর্কিত অনেকগুলো অভিযোগ আমরা দেখেছি এবং গতকালকে মুখপাত্র তার ব্রিফিংয়েও কিন্তু এটা বলেছেন অনেক ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না করে তার স্ত্রী কিন্তু অনেক ক্ষেত্রে ঋণগ্রস্ত, একই সাথে খেলাপি, এটাও কিন্তু মুখপাত্রের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। সবকিছু মিলে যে ইসলামী ব্যাংকের গ্রাহকদের আজকে তৃতীয় দিনের মতো আন্দোলন ছিল এবং প্রেস ক্লাবে এসে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শেষ করেছে এবং তাদের যে দাবি, তারা যেটা বলছেন যে নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন। নুজহাত, এই ছিল সবশেষ। জি মেজবাহ, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সেই কর্মসূচির সবশেষ আপডেট নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেজবাহ হাসান। এবার ব্যাটারি চালিত অটোরিকশার উপর আগাম আয়কর বসাতে চায় এনবিআর। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যা হতে পারে 1 থেকে সর্বোচ্চ 3,000 টাকা, যার মাধ্যমে 2,000 কোটি টাকা রাজস্ব আয়ের পাশাপাশি নতুন 15 লাখ ব্যক্তিকে কর জালে আনতে চায় সংস্থাটি। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন রাজস্ব আয় বাড়াতে নতুন উৎস হতে পারে এই খাত। পাশাপাশি গুরুত্ব দিতে হবে কর ফাঁকি বাধেও। মইনুল হাসানের প্রতিবেদন। 14টি ব্যাটারি চালিত রিকশার মালিক তেজগাঁওয়ের বাসিন্দা রেজাউল করিম। রিকশা প্রতি দৈনিক ভাড়া পান 400 টাকা করে। বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ আর মেরামতের ব্যয় মিটিয়ে তার মাসিক আয় লাখ টাকার উপরে। সেই হিসেবে বছরে ছাড়ায় 12 লাখ টাকা। তবে করযোগ্য আয় থাকার পরও নেই জালের আওতায়। কুরবারে হাফ জমা আর এমনি জমা এসে ডেলি 400 টাকা, কারেন্ট বিল দিই 100 টাকা, মাসে 6-700 টাকা, 6-7 হাজার টাকা থাকলি উনতেন খরচা মরচা দিয়া মনে হয় যে 3-4 হাজার টাকা থাকে। রাজস্ব আয় আর আওতা বাড়াতে এবার প্রথমবারের মতো ব্যাটারি চালিত অটোরিকশার উপর আগাম আয়কর বসাতে চায় এনবিআর। সিটি কর্পোরেশনে রিকশা প্রতি 3,000 টাকা, পৌরসভায় 2,000 আর ইউনিয়ন পর্যায়ে যা হতে পারে 1,000 টাকা। আর এই খাত থেকে মোট আয়ের লক্ষ্য 2,000 কোটি টাকা। অনুমোদন পেলেই যা কার্যকর হতে পারে নতুন বাজেটে। সরকার যে 3,000 টাকা নিতে চায় এটাকে কিভাবে দেখেন? এটা যদি সরকার ধরে দেওয়া লাগবে, ব্যবসায়ী দেওয়া লাগবে না, এদের আমাদের প্রতিবাদ করার কিছু নাই। সরকার যেটা নেয় তা আমাদের জন্য খারাপ। কি গাড়ির পক্ষে নিরাপত্তা হইলো, অবৈধ থাকলো না, আমাদের গাড়ি অবৈধ থাকলো না। সরকার যদি ট্যাক্স নেয় তারা ভালো, সমস্যা নেই। ট্যাক্স আমরা সরকারকে দিতে বাধ্য। ট্যাক্স না দেওয়া রাস্তা গাড়ি চলবো কেমনে, রাস্তা ঠিক করবো কেমনে? নিবন্ধনের বাধ্যবাধকতা না থাকায় অটোরিকশার সঠিক কোনো হিসেব নেই সরকারের কাছে। তবে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির হিসেবে দেশে তা প্রায় 60 লাখ, যার 3 ভাগের 1 ভাগই রাজধানী ঢাকায়। যদিও এনবিআর সূত্র বলছে এই সংখ্যা 1 কোটির মতো। ঢাকায় নীতিমালা তৈরির মাধ্যমে এসব রিকশাকে নিবন্ধনের আওতায় এনে এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য জাতীয় রাজস্ব বোর্ডের। বিশেষজ্ঞরা বলছেন রাজস্ব আয় বাড়াতে নতুন উৎস হতে পারে এই খাত। পাশাপাশি গুরুত্ব দিতে হবে কর ফাঁকি বন্ধেও। এবং এটা কিছুটা অজনপ্রিয় হবেই, নতুন খাতকে যুক্ত করতে গেলে অজনপ্রিয় হবেই, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। এবং সেই জন্য নতুন খাতকে যেমন আনা, যারা কিনা করজালের বাইরে রয়েছে তাদেরকে যেমন অন্তর্ভুক্ত করার দরকার আছে, ঠিক একইভাবে কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার মতো বিষয়গুলো সেটাও কিন্তু এনবিআরকে গুরুত্ব দিতে হবে। তবে সামগ্রিকভাবে আমরা আবার একটা জিনিস মনে করি, সেটা হলো কর ন্যায্যতা, যেটা আমাদের দেশে এখন পর্যন্ত উপযুক্তভাবে দেখা হয়নি। এদিকে সিসি ভেদে 2,000 থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত মোটরসাইকেলের উপর আগাম আয়কর বসানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বিশেষজ্ঞরা বলছেন বিলাসী পণ্য হিসেবে উচ্চ সিসির মোটরসাইকেলে কর বসালে বাড়বে আয় ও পরিধি। আমরা মনে করি যে এক্ষেত্রে 140-এর উপরে থেকে এবং একটা ক্যাটাগরি, একটা স্ল্যাব
এবং 165-র উপর আরেকটা স্ল্যাব, এই দুটো স্ল্যাবে এনবিআর নতুন করে কর আরোপের সিদ্ধান্ত নিতে পারে। এবারে 9,38,000 কোটি টাকার বিলাসী এক বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে 6,04,000 কোটি টাকা। যদিও নতুন খাত খোঁজার বিকল্প নেই সরকারের হাতে। মইনুল হাসান, ৭১, ঢাকা। পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। দেশটির শ্রম আইনের ৩০১ ধারার অধীনে বাংলাদেশ সহ 15টি দেশ থেকে পণ্য আমদানিতে 10% হারে শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর। বাকি ৪৫টি দেশের উপর আরোপিত হবে 12.৫% শুল্ক। নুসরাত মমির প্রতিবেদন। বৈদেশিক বাণিজ্যে নতুন শুল্কের আঘাত হানার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম ইস্যুতে ৩০১ ধারার অধীনে 60টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত 10 থেকে 12.৫% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর, যার আওতায় বাংলাদেশের উপরও বসছে 10% শুল্ক। সংস্থাটির দাবি, এসব দেশ জোরপূর্বক শ্রমরোধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্যে বাধা সৃষ্টি করছে এবং মার্কিন শ্রমিকদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে। ইউএসটিআর জানিয়েছে, জোরপূর্বক শ্রম তদন্তের পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশ, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন সহ 15টি দেশ থেকে আমদানির উপর 10% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। তদন্তাধীন অবশিষ্ট 45টি দেশের উপর 12.5% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তবে এমন শুল্ক আরোপ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। যুক্তরাষ্ট্রের এই ধরনের আচরণ আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। তো এখানে এই যে ইউএস যেটা বলতেছে, এটা কমপ্লিটলি ওরকম একটা মরণগিরির মতো একটা অবস্থা, যে মানে জোরপূর্বক শ্রম আচরণ। একটা কি প্রমাণ দিতে পারবে যুক্তরাষ্ট্র? আমি চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের প্রবেশ ঠেকানো জরুরি, কারণ এতে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। ইউএসটিআর আরও জানিয়েছে, নির্দিষ্ট কিছু পোশাক ও বস্ত্রপণ্যের ক্ষেত্রে কম শুল্কে আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে জ্বালানি, বিরল খনিজ সহ নির্দিষ্ট কিছু ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট কিছু ফল ও সবজি, ঔষধপত্র, রাসায়নিক পদার্থ এবং বিমানের যন্ত্রাংশ সহ বেশ কিছু পণ্যকে শুল্কের আওতা থেকে অব্যাহতি দেওয়া হবে। এর আগে ফেব্রুয়ারিতে গত বছর ট্রাম্পের আরোপিত আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা বলে রায় দেয় যুক্তরাষ্ট্রের আদালত। 20 ফেব্রুয়ারি আবারও 10% অস্থায়ী শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যার মেয়াদ শেষ হবে 24 জুলাই। নুসরাত মৌমি, ৭১। 3 মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে 31,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী মার্চ শেষে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ 5,88,704 কোটি টাকা, যা 2025 সালের ডিসেম্বর শেষে ছিল 5,57,217 কোটি। তথ্য বলছে, মার্চ পর্যন্ত মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল 18,24,668 কোটি টাকা। সেই হিসেবে মোট খেলাপির হার 32%। তবে রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে এই হার 46%, টাকার অঙ্কে যা 3 লাখ কোটির ওপরে। 2009 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণ ছিল 22,400 কোটি টাকা, আর 16 বছর পর 2025 সালের সেপ্টেম্বর শেষে তা উঠে যায় 6,44,000 কোটিতে। আসছে 2026-27 অর্থ বছরের বাজেটের দর্শন হবে নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করা। এতে কেউ বাধা দিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, আর বাড়তি নজর থাকবে হতদরিদ্র মানুষের দিকে। ইআরএফ আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ভঙ্গুর ব্যাংক ও পুঁজিবাজার পুনর্গঠনে বাড়তি নজরদারির কথাও জানান তিনি। এ সময় সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার তাগিদ দেন আলোচকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। 2 দশক পর বাজেট দেবে বিএনপি সরকার, কিন্তু অর্থনীতির স্বাস্থ্য এতটাই চ্যালেঞ্জিং যে হিসাব নিকাশ মেলাতে বেশ বেগ পেতে হচ্ছে নতুন অর্থমন্ত্রীকে। এ নিয়ে ইআরএফ আয়োজিত সেমিনারে তিনি জানান, দায়িত্বের 3 মাসের মধ্যে বাজেট দেয়া কঠিন কাজ, তবু সচেষ্ট সরকার।
সময় মতো উপস্থিত হওয়া। অর্থমন্ত্রী বলেন, বাজেট হবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত। সব মানুষের কাছে পরিবর্তনের সুফল পৌঁছে দিতে কাজ করবে সরকার, আর এতে কেউ বাধা দিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 1-1.5 মাসের মধ্যে বাজেট করা খুবই কঠিন। তার উপরে যে অবস্থায় আমরা দায়িত্বটা পেয়েছি, অ্যানাদার ফিলোসফি যে এই বাজেটের যে নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি। রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই ব্যাংক ও পুঁজিবাজারের পুনর্গঠনে বাড়তি মনোযোগের কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী, যদিও এড়িয়ে যান ইসলামী ব্যাংক ইস্যু। অস্থিরতা তখন কমবে যখন ব্যাংকগুলো রিক্যাপিটালাইজ হবে, ডেপোজিটের টাকা ফেরত দিতে পারবে, ডেপোজিটাররা কনফিডেন্স পাবে, আবার ডেপোজিট করবে, ব্যাংকগুলো লেন্ডিং করতে পারবে। দিস ইজ দ্য সাইকেল। এ সময় বাজেট ঘিরে নানা দাবি দেওয়ার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। আর সিপিডি নির্বাহী পরিচালক জোর দেন সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর উপর। বিনিয়োগ বান্ধব পরিবেশ, জ্বালানি, সুশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ল অ্যান্ড অর্ডারের কথা একজন বলে গেছেন পূর্ববর্তী বক্তা, এইগুলো যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে এই লক্ষ্যমাত্রাটা আসলে পূরণ হবে না। টাকা ডিভ্যালুয়েশনের 45% আপনার টাকার মান হারিয়ে গেছে, তাহলে সেই টাকার সমন্বয় ব্যাংকে করতে হবে, কিন্তু ব্যাংক সেটা করছে না, বা সরকারের হয়তো সেখানে মনোযোগ দিতে পারছে না বা করেনি, বিশেষ করে ইন্টেরিয়াম গভর্নমেন্ট। সত্যিকার অর্থে কিন্তু আমাদের ইনভেন্টরি অফ প্রোডাক্টস বা অন্যান্য যেগুলো জ্বালানি অনলি উই হ্যাভ নাম্বার 40 days, এবং এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার, লার্জ এনার্জি টার্মিনাল কোনো কিছু হয় না। অর্থনৈতিক উত্তরণে সরকারকে সময় দেওয়ারও দাবি জানান মন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল দেন সমৃদ্ধির পথটা সহজ নয়, এটা সহজ হবে না, এটা আপনাদের সাপোর্ট লাগবে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। জ্বালানির বাজারে অস্থিরতা কমাতে জরুরি মজুদ থেকে তেল সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য ভোক্তা সন্তুষ্টি। কিন্তু কৌশলগত মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল ছেড়ে শুধু অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ নয়, বরং রপ্তানি করছে এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশেও। তথ্য বলছে, গেল মাসে দৈনিক রেকর্ড ৫৬ লাখ ব্যারেল রপ্তানি করে যুক্তরাষ্ট্র, যার ফলে দ্রুতই খালি হচ্ছে মার্কিন তেল ভান্ডার। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘদিন হরমুজ প্রণালী বন্ধ থাকায় টালমাটাল বৈশ্বিক জ্বালানির বাজার। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ব্যবহার করা শুরু করে নিজেদের কৌশলগত মজুদের ভান্ডার। ভোক্তা অসন্তোষ ঠেকাতে অভ্যন্তরীণ বাজারে রেকর্ড সরবরাহের পাশাপাশি রপ্তানি করে উল্লেখযোগ্য পরিমাণে। এতেই খালি হয়ে আসছে দেশটির জ্বালানি তেলের মজুদ। তথ্য বলছে, মার্চের আগে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের কৌশলগত মজুদ ছিল ৪৫ কোটি ব্যারেল। ইরান যুদ্ধের পর মজুদ থেকে সরবরাহ করে ৫ কোটি ব্যারেল, যার অর্ধেকই ছাড়া হয় অভ্যন্তরীণ বাজারে, আর বাকি অর্ধেক রপ্তানি হয় বিভিন্ন দেশে। ফলে বর্তমানে মজুদ রয়েছে ৩৬ কোটি ব্যারেল, যা ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্ন। শুধু জরুরি মজুদ নয়, দ্রুত খালি হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তেল ভান্ডারও। মূলত বিশ্ববাজারে মার্কিন তেলের মূল্য নির্ধারণ হয় ওকলাহোমার কুশিং কেন্দ্রকে ভিত্তি করেই। কেপলারের তথ্য বলছে, ৭ সপ্তাহ আগে কুশিংয়ে প্রায় ৩,৩০ লাখ ব্যারেল তেল ছিল। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ২,৪৫ লাখ ব্যারেলে, যা প্রয়োজনীয় কাজ চালানোর সর্বনিম্ন স্তর। শিগগিরই এটি পৌঁছাতে পারে ২ কোটি ব্যারেলে। জরুরি ও বাণিজ্যিক উভয় ধরনের মজুদ কমার পাশাপাশি বাড়ছে যুক্তরাষ্ট্রের তেল রপ্তানি। গেল মাসে দৈনিক রেকর্ড ৫৬ লাখ ব্যারেল রপ্তানি করে দেশটি। বর্তমানে তেলের মজুদ বিবেচনায় ওয়াশিংটন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে অভ্যন্তরীণ বাজারে দাম কিছুটা কমলেও আরও অস্থির হতে পারে বিশ্ববাজার। যদিও ২০২২ সালে জ্বালানির দাম নিয়ন্ত্রণে জরুরি মজুদ থেকে বিপুল তেল ছাড়ে বাইডেন প্রশাসন, যা নিয়ে বেশ সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এবার একই অভিযোগের তীর দেশটির ৪৭তম প্রেসিডেন্টের দিকে। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।